আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোলাপি শূকর নাকি হার মেনে নিয়েছে, মুসলমানদের অভিনন্দন। মিথ্যা কতদিন টিকে থাকতে পারে, কতদিন জিততে পারে? প্রতিদিন সকাল 7টায় সে মিথ্যা বলতো, আর গত 32 দিন ধরে তার প্রতিটি মিথ্যা ধরা পড়েছে। এখন শুনুন সে তার নিজের দিক থেকে, অর্থাৎ নিজের সরকার ও মন্ত্রিসভার সহকর্মীদের কি বলেছে। এক একটি কথা মন দিয়ে শুনুন। ট্রাম্প বলেছেন ইরান স্ট্রেইট অব হরমুজ খুলুক বা না খুলুক তিনি যুদ্ধ শেষ করতে প্রস্তুত। ট্রাম্প তার সহযোগীদের স্পষ্ট করে বলেছেন ইরান স্ট্রেইট অব হরমুজ খুলুক বা না খুলুক তিনি যুদ্ধ শেষ করতে চান। সে আর কতদিন মিথ্যা বলতে পারত? আমেরিকা ও ইসলামপন্থী, বিশেষ করে যারা আমেরিকা ও ইসরায়েলকে ফাদারল্যান্ড বলে, তাদের সঙ্গে বড় ধরনের প্রতারণা করেছে ডোনাল্ড ট্রাম্প। আপনাদের বড় আপডেট দিচ্ছি, শেয়ার করবেন। ট্রাম্প প্রতিদিন মিথ্যা বলছিল। আপনাদের হয়তো মনে আছে, আমি আপনাদের বলেছিলাম যে ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন তোমার হাতে খুব কম সময় আছে, ইরানের বিরুদ্ধে যা করার করে নাও, আমি এই যুদ্ধ শেষ করতে যাচ্ছি। এ কারণেই গত কয়েকদিন ধরেই ইসরায়েল ইরানের উপর বড় বড় হামলা চালাচ্ছিল। ইস্পাত কারখানা ধ্বংস, পানির সরবরাহ ব্যবস্থায় আঘাত, পারমাণবিক স্থাপনায় হামলা, তেহরান ইউনিভার্সিটি ও ইমাম হুসেন ইউনিভার্সিটিতে আক্রমণ, সবই সেই তাড়াহুড়োর ফল। কারণ ট্রাম্প ইতোমধ্যেই ঘোষণা দিয়ে দিয়েছেন, অথবা অন্তত তার লোকদের জানিয়ে দিয়েছেন। এখন যদি পরে তিনি প্রকাশ্যে ভিন্ন কথা বলেন সেটি আলাদা বিষয়, কিন্তু ভেতরের বার্তা ইতিমধ্যে পরিষ্কার। তবে হ্যাঁ, গোলাপি শূকরের পুরো দম এখন বেরিয়ে গেছে। এর আগে কুয়েতের একটি ট্যাঙ্কারে যে হামলা হয়েছে সেটি ছিল কুয়েতের সবচেয়ে বড় ট্যাঙ্কার। খবর অনুযায়ী ট্যাঙ্কারটি পুরোপুরি তেল ভর্তি ছিল। হামলার ফলে প্রায় সব তেল সমুদ্রে ছড়িয়ে পড়েছে। এ হামলার সরাসরি প্রভাব পড়েছে আমেরিকায়। ট্যাঙ্কারে হামলা ও তেল ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রের তেলের দাম প্রায় 3.4% বেড়ে গেছে। আল জাজিরা এবং মার্কিন মিডিয়াও এ তথ্য নিশ্চিত করেছে। তাহলে বুঝতেই পারছেন, এভাবেই লড়াই করা হয়। অন্যদিকে ইরাকের কুর্দি যোদ্ধারা বারবার বলছিল যে তারা লড়াই করতে চায় না, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে চায় না, কিন্তু ইরান তাদের কড়া বার্তা দেয়, আগে থেকে বলেছিলাম সামনে আসবে না, তোমরা আসলে কেন? এরপর ইরান ইরাকের ভেতরের মার্কিন ঘাঁটি ও কুর্দি যোদ্ধাদের অবস্থানে একের পর এক হামলা চালায়। দেখুন। ইরান এ যুদ্ধে যা বলেছে তা করেও দেখাচ্ছে, দ্রুত এবং সরাসরি। যখন ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা হয় তখন ইরান ঘোষণা দেয় যে তারা আমেরিকার সঙ্গে যুক্ত বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করবে। এরপর সুলেমানিয়া অঞ্চলে একটি আমেরিকান বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনাও দেখা যায়। পেতাহ টিকভা, বেনি ব্রাক এবং তেল আবিব ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এমনভাবে কেঁপে উঠেছে যে সেখানে পরিস্থিতি খুবই খারাপ। আমি এটা বলছি না যে ইরানের উপর হামলা হয়নি, কী ধরনের হামলা হচ্ছে তা আমি আগেও দেখিয়েছি। কিন্তু এখন যখন ইরান পাল্টা জবাব দিয়েছে এবং ইসরায়েলের বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ হয়েছে, তখন দেখা যাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্রের সামনে আবারও ইসরায়েলের সব এয়ার ডিফেন্স সিস্টেম ও ইন্টারসেপ্টর ব্যর্থ হয়ে গেছে। যখন পেতাহ তিকভা, বেনি ব্রাক এবং তেল আবিবে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, তখন কী ধরনের ধ্বংসযোগ্য হয়েছে তা দেখার মতো। শান্তভাবে দেখুন। এটা তো শুধু শুরু। ইরানের এক দুটি নয়, একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। আমি আপনাদের এক ফ্রেমে একটি ভিডিও নয়, বরং একসাথে অনেক দৃশ্য দেখাবো। আপনারা গুনে দেখুন কতগুলো ধ্বংস চোখে পড়ে। আর ভাবুন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা খারাপভাবে ব্যর্থ হয়েছে। দেখুন। נפילה מול הבית שלי, באותו רחוב מול הבית ממש. וואי. আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাতার বলেছে আমেরিকার সঙ্গে তাদের অংশীদারিত্ব থেকে তারা লাভবান হচ্ছে এবং উৎপাদন বাড়ছে। স্ট্রেইট অব হরমুজ নিয়ে কী হবে সেটি সবার সিদ্ধান্তে হওয়া উচিত, তবে চলমান আলোচনায় তারা জড়িত নয়। অন্যদিকে ইরান বলছে পাকিস্তান একাই সব কিছু করার চেষ্টা করছে, এতে তাদের কোনো ভূমিকা নেই। পাকিস্তান এমন আচরণ করছে যেন সব কিছু তারাই করছে।
এখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চীনে গেছেন ইরান ইস্যুতে চীনের সঙ্গে আলোচনা করতে। মজার বিষয় হলো ইরান বলছে মধ্যস্থতাকারীরা যা করছে তাতে তাদের আগ্রহ নেই, তাদের কোনো আলোচনা চলছে না। অথচ পাকিস্তানে বিভিন্ন আরব দেশের নেতা আসছে, বৈঠক করছে, আবার চলে যাচ্ছে, কিন্তু ইরানের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না। এরপর আবার তারা চীনে গিয়ে এই ইস্যুতে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে। ইরানের ক্ষেপণাস্ত্র বিভিন্ন জায়গায় পড়ছে, গালফ অঞ্চলে মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোর দিকেও যাচ্ছে। কিন্তু কিছু দেশ যেমন ইউনাইটেড আরব আমিরাত বারবার বলছে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে, কিন্তু একই সঙ্গে আবার বলছে ইরানের হামলায় তাদের কয়েকজন আহত হয়েছে। এখন প্রশ্ন হলো, যদি সব কিছু প্রতিহত করা হয় তাহলে আহত হলো কিভাবে? তোমাদের ডিফেন্স সিস্টেম নাকি খুব শক্তিশালী, তাহলে এখন কিভাবে ক্ষেপণাস্ত্র পড়ছে? আজ যারা খুব বড় বড় কথা বলছে, নিজেদের খুব ধার্মিক মুসলমান হিসেবে দেখাচ্ছে, তাদের এ ভণ্ডামি দেখলে অবাক হতে হয়। কত দ্বিমুখী আচরণ! শুধু টুপি পরে আর লম্বা দাড়ি রেখে মনে করছে তাদের কথাই সবসময় সঠিক হবে। এটা কোনো মানদণ্ড নয়। তোমরা শিয়া সুন্নি নিয়ে বিভাজন তৈরি করছো, একে অপরকে আক্রমণ করছো, এটা কি তোমাদের আসল অবস্থান? অথচ যাদের পক্ষ নিয়ে কথা বলছো তাদের বিরুদ্ধে কখনো সত্য কথা বলার সাহস দেখাও না। দুনিয়া কিন্তু সব দেখছে। মানুষ তোমাদের মন্তব্যের জবাবই বলছে তোমরা কখনো সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারো না। যেখানে নিজের ক্ষতির সম্ভাবনা আছে সেখানে চুপ থাকো, কিন্তু যেখানে সহজ লক্ষ্য পাও সেখানে যা খুশি বলে দাও। কিন্তু বাস্তবতা হলো মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ স্থান বাইতুল মুকাদ্দাস জেরুজালেম টানা 2 মাস ধরে বন্ধ, এখনও খোলা হয়নি। বলো, কোথায় সে আরব নেতৃত্ব? কোথায় মোহাম্মদ বিন সালমান? কোনো আরব দেশকে জোরালোভাবে কিছু বলছে? অনেক আলেম ওলামা বড় বড় কথা বলেন, কিন্তু তাদের প্রশ্ন করা হলে উত্তর দিতে পারেন না। তোমরা ফিলিস্তিনের জন্য দোয়াও করো না কেন? ইরানকে বাদ দিলেও অন্তত ফিলিস্তিনের ব্যাপারে কি কোনো অবস্থান নেই? মানছি ইরানকে তোমরা ঘৃণা করো, সেটা আলাদা বিষয়। ছোটবেলা থেকে যদি একটি সম্প্রদায়ের প্রতি ঘৃণা শেখানো হয় তাহলে হঠাৎ করে তাদের সাফল্য মেনে নেওয়া কঠিন হয়ে যায়। এটাই বাস্তবতা। তোমাদের ভেতরে যখন ইয়াজিদের রক্ত, তখন তোমরা ইরানকে বুঝবে কি করে? কোথায় ইয়াজিদিয়াত আর কোথায় হুসাইনিয়াত? এদিকে ইউনাইটেড আরব আমিরাত ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছে, যদিও তাদেরই এখন পর্যন্ত প্রায় $120 বিলিয়ন ক্ষতি হয়েছে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরাককে ধন্যবাদ জানিয়েছেন, কারণ তারা ইরানের পাশে রয়েছে। ওদিকে ইরান আজ আবার 2 জনকে ফাঁসি দিয়েছে, যারা দেশের ভেতরে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর পরিকল্পনা করছিল বলে অভিযোগ ছিল। এছাড়া বেঞ্জামিন নেতানিয়াহু আবারও নিজের অবস্থান স্পষ্ট করে বলেছেন আমেরিকা ইরানকে দুর্বল করবে, দুর্বল করার পর আবার হুমকি দেবে, তারপর তার সঙ্গে চুক্তি করবে। আর স্ট্রেট অফ হরমুজের উপর যেন সব আরব দেশ নির্ভরশীল না থাকে সেজন্য সেটিকে বাইপাস করার পরিকল্পনা করা হচ্ছে। বিভিন্ন আরব দেশ থেকে গ্যাস পাইপলাইন স্থলপথে বসিয়ে তা আমাদের অঞ্চলের পোর্ট, এমনকি ইসরায়েলের পোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। এর পরের পরিকল্পনা কি হতে পারে সেটাও শুনে নিন। যখন ইচ্ছে হবে তখন এই তেল সরবরাহ বন্ধ করে দেবে, আর বলা হবে আমাদের কথা না মানলে তেল এগোবে না। কিন্তু দেখবেন আরব দেশগুলো যত বেশি ইসরায়েলের উপর ভরসা করবে তত বেশি ক্ষতির মুখে পড়বে। এই ভরসায় শেষ পর্যন্ত তাদের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।